একটি জাতি যারা খাতা কলমে স্বাধীন হলেও বাস্তবে তারা ছিল পরাধীন। ছিল না বাক স্বাধীনতা, ছিল না ভোটাধিকার, ছিল না মত প্রকাশের স্বাধীনতা। পুরো একটা জেনারেশন যারা জানতোই না স্বাধীনতা মানে কি আর গণতন্ত্রই বা কি। গোটা দেশ বন্দী ছিল স্বৈরাচারী শৃঙ্খলে। আর অবাক করার মতো বিষয় এই যে কেউ কোনো প্রতিবাদই করতো না, সবাই যেন অভ্যস্ত হয়ে গেছিল স্বৈরাচারী শাসনে। যে দেশের প্রত্যেকটা সেক্টরে ছিল সীমাহীন দুর্নীতি আর বৈষম্য। সরকারি চাকরিতে মেধা থেকে কোটাকে বেশি গুরুত্ব দেওয়া হতো। আর এই দীর্ঘ স্বৈরাচারী শাসন এবং বৈষম্য থেকে মুক্তি পেতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে গড়ে তোলে এক দুর্বার আন্দোলন, এবং যে আন্দোলনের সর্বশেষ পরিণতি দাঁড়ায় স্বৈরাচার সরকারের পতন। আর এতক্ষণ যে দেশটির কথা উল্লেখ করলাম, এতক্ষণে আপনারা সবাই বুঝে গেছেন দেশটির নাম বাংলাদেশ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জুলাই অভ্যুত্থানের পুরো পটভূমি নিয়ে, কিভাবে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হলো, কিভাবে ঘটলো দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? স্বাগত জানাচ্ছি মিস্টেরিয়াস এসএমএস এর আরো একটি নতুন এপিসোডে, স্টুডেন্ট আপরাইজিং এন্ড ফল অফ ডিক্টেটরশিপ। বিচার করুন। এ আন্দোলন বা এ অভ্যুত্থানের সূচনা ঘটে 2018 সালে হাইকোর্টের দেওয়া কোটা পদ্ধতি সংস্কারের রিট বাতিলের মাধ্যমে। রিট বাতিল করে 56% কোটা এবং 44% মেধা আনা হয়, যা সরকারি চাকরি প্রত্যাশী প্রত্যেকটা ছাত্র জনতার ভিতর ক্ষোভ সৃষ্টি করে। আর এই ক্ষোভ থেকেই শুরু হয় জুলাই আগস্ট আন্দোলন। তো চলুন এক নজরে 24-এর অভ্যুত্থানের শুরু থেকে শেষ দেখে আসি। 5 জুন মুক্তিযুদ্ধের কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এই ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাবি ছাত্ররা। 9 জুন কোটা ব্যবস্থার পূর্ণবহলের প্রতিবাদে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ মিছিলে জড়িয়ে পড়ে। তাদের দাবি মানতে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেন ছাত্ররা। বিক্ষোভ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল বরাবর স্মারকলিপি প্রদান করেন। 1 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাবি সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত হয়ে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 4 জুলাইয়ের ভেতর তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। প্রধান বিচারপতি উবাইদুল হাসানের নেতৃত্বে 6 সদস্য বিশিষ্ট আপিল বিভাগ নট টু ডু বলে আদেশ দেন। পরের সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে বলে ওই দিন অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়। ছাত্র জনতারা 5 ঘন্টা ধরে ঢাকা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। 5 জুলাই এই দিন শুক্রবারেও চট্টগ্রাম, খুলনা ও গোপালগঞ্জ বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনকারী ছাত্ররা। 6 জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগের দিনের মতোই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারী সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের সকল ছাত্ররা পরীক্ষা এবং ক্লাস বর্জন করে এবং ছাত্র ধর্মঘট এবং সারা দেশের সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেয়। আর এর নাম দেওয়া হয় বাংলা ব্লকেট। 7 জুলাই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়। 8 জুলাই ঢাকার 11টি স্থানে অবরোধ, 9টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, 3টি স্থানে রেলপথ অবরোধ এবং 6টি মহাসড়ক অবরোধ করা হয়। সারা দেশের ছাত্রদেরকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে 57 সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক টিম গঠন করা হয়। 11 জুলাই পুলিশের বাধার মুখেই দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিনই তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ছাত্র জনতা তাদের লিমিট ক্রস করতেছে। 14 জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে আন্দোলনকারীরা সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দেয় ছাত্ররা। শেখ হাসিনা চীন সফর শেষে একটি সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উস্কানিমূলকভাবে আন্দোলনকারী ছাত্রদের ব্যঙ্গ করে রাজাকারের নাতিপুতি হিসেবে আখ্যায়িত করেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এর প্রতিবাদে রাত 9টার দিকে ঢাবির বিভিন্ন হলে স্লোগান ওঠে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগান এতটাই জনপ্রিয় হয় যে মুহূর্তেই দেশের সকল পাবলিক ভার্সিটিতে যার ছোঁয়া লেগে যায়। ছাত্র এবং সাধারণ জনগণের মুখে মুখে এই স্লোগান ভাসতে থাকে। সকল ভার্সিটিতেই এই স্লোগান চলে রাতভর। রাতে চবিতে ছাত্রদের মিছিলে ছাত্রলীগ হামলা চালায়। 15 জুলাই তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দিবে। কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা
যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ তার জবাব তারাই দেবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম তার বক্তব্যে বলেন, যারা আমি রাজাকার স্লোগান দিয়েছে তাদের শেষ দেখে ছাড়ব। যারা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করার চেষ্টা করে তাদের জবাব দেওয়ার জন্য আজকে থেকে ছাত্রলীগ পুরোদমে প্রস্তুত রয়েছে। ওবায়দুল কাদের এবং নিষিদ্ধ সংগঠনের সভাপতি সাদ্দামের বক্তব্যের পরেই ছাত্রলীগের হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায়, তাদের উপর গুলি বর্ষণ করে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এই আক্রমণের ফলে 297 জন শিক্ষার্থী আহত হয়। পরবর্তীতে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এ হামলার প্রতিবাদে সাধারণ আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্রলীগ উভয়ই সমাবেশের আয়োজন করে। 16 জুলাই পুলিশের গুলিতে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রামে ওয়াসিম, শান্ত, ফারুক ও ঢাকায় সবুজ আলী ও শাহজাহান শাহাদাত বরণ করেন। সাদ্দাম আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলে, আমরা দেখে নেব কত ধানে কত চাল। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত হিসেবে ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা। পুলিশের কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কফিন মিছিল পণ্ড হয়ে যায়। সারা দেশের বিভিন্ন এলাকার ছাত্র বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সেই দিনই রাত 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 জন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগের তদন্তের নির্দেশ দেন। সেই সাথে সাথে পরোক্ষভাবে আন্দোলনকারীদের হুমকিও দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে হল বন্ধ ঘোষণা ও পুলিশের তৎপরতার মুখে পড়ে অনেক শিক্ষার্থী সন্ধ্যা নাগাদ ক্যাম্পাস ছেড়ে চলে যান। তবে হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অনেক ছাত্রছাত্রী হলে ও ক্যাম্পাসে অবস্থান করেছিলেন। এদিনই সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। 18 জুলাই ছাত্রদের ঘোষণা অনুসারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হয়। সারা দেশের প্রায় সকল প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলে হানাদার আওয়ামী পুলিশ বাহিনী হামলা চালায়। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এদিন আন্দোলনের মূল হাল ধরে। এদিনই মুগ্ধ ফায়াজ সহ মোট 48 জন শাহাদাত বরণ করে। নরসিংদীতে নবম শ্রেণীর তামিমের লাশকেও পুলিশ গুলি করে। সংঘর্ষ বেশি হয় ঢাকায়, তবে সারা দেশেই বিজিবি মোতায়েন করা হয়। এই দিনই রাত 9টায় সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মাধ্যমে সারা দেশকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। 19 জুলাই শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। দেশের বিভিন্ন জেলাতেও ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতা সংঘটিত হয়। বিজিবি ও পুলিশের নৃশংস গুলিতে 119 জন এদিন শাহাদাত বরণ করে। এদিনই ছাত্র জনতার আন্দোলন গণ আন্দোলনে রূপ নেয়। প্রকৃতপক্ষে এই দিনই গণহত্যা চালানো হয়, তাই প্রকৃত নিহতের ধারণা করা হয় 6 শতাধিক। এদিন রাস্তায় ছাত্রদের চাইতেও বেশি ছিল নানা শ্রেণী পেশার মানুষ। ঢাকার রাজবাড়ী, উত্তরা, রামপুরা, বাড্ডা, সায়েন্স ল্যাব, মিরপুর 1 ও 10, মহাখালী, মোহাম্মদপুর, সাভার ছিল আন্দোলনের মূল হটস্পট। এদিনই হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয় এবং হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে 4 বছরের শিশু থেকে 6 বছরের রিয়া গোপ সহ বাসার মধ্যে অনেকেই শহীদ হয়। MIST এর ছাত্র ইয়ামিনের নিথর দেহ নির্মমভাবে পুলিশের এপিসি থেকে টেনে ফেলে দেওয়া হয়। রাতে সারা দেশে কারফিউ জারি করা হয় এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। 20 জুলাই সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে চলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলিবর্ষণের ঘটনা। এদিন পুলিশ এবং বিজিবির গুলিতে মোট 71 জন শাহাদাত বরণ করেন। নিজেকে বাঁচাতে একজন ছাত্র একটি বিল্ডিং এর ছাদে ঝুলে আশ্রয় নেয়। সেখানে গিয়ে পুলিশ সেই ছাত্রের উপর 6টি গুলি বর্ষণ করে। প্রধান সমন্বয়ক নাহিদকে তুলে নিয়ে যাওয়া হয়। এই আন্দোলনের 3 সমন্বয়ক 3 মন্ত্রীর সাথে দেখা করে তাদের 8 দফা দাবি পেশ করেন। এই দিনই সমন্বয়কদের আরেকটি অংশ 9 দফা দাবি পেশ করেন। 21 জুলাই কোটা সংস্কার করে মাত্র 7% কোটা রেখে রায় প্রকাশ করে আদালত। তবে আদালতের এই রায় প্রকাশ করতে বেশ দেরি হয়ে গেছিল। ততদিনে অনেক শিক্ষার্থীর প্রাণ ঝরে গিয়েছিল। হাজার হাজার শিক্ষার্থী হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছিল। বরং আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয়। এদিনও হানাদার পুলিশ এবং বিজিবির নির্মম গুলিতে 31 জন শাহাদাত বরণ করে। রাষ্ট্রপক্ষকে 4 দফা দাবি মেনে নেওয়ার জন্য সমন্বয়করা 48 ঘন্টা সময় বেঁধে দেয়। এই 4 দফা দাবির ভেতর ছিল ইন্টারনেট সংযোগ চালু করা,
শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে হলগুলো খুলে দেওয়া, আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দেওয়া। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছিলেন 4 সমন্বয়ক। এদিন সমন্বয়ক নাহিদকে ব্যাপক নির্যাতন করে রাস্তায় ফেলে যায় পুলিশ। 23 জুলাই কোটা প্রথার সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়। সরকার কয়েক হাজার মামলা দিয়ে গণগ্রেপ্তার শুরু করে। 24 জুলাই কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদকে খুঁজে পাওয়া যায় না। নিখোঁজ থাকার 5 দিন পর আসিফ ও বাকেরকে চোখবাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয় বলে ফেসবুক পোস্ট দিয়ে দুইজন জানায়, আর রিফাত আত্মগোপনে থাকেন। পাশাপাশি ব্লক রেড দিয়ে গণগ্রেপ্তার চলতেই থাকে। 25 জুলাই শেখ হাসিনা মেট্রো স্টেশন পরিদর্শনে আসেন। মেট্রো রেল এবং মেট্রো স্টেশনের ভাঙা অংশ দেখে চোখের পানি ফেলতে শুরু করে। 26 জুলাই এলাকা ভাগ করে চলে ব্লক রেড। সারা দেশে চলে চিরুনি অভিযান। সারা দেশে অন্তত 555টি মামলা, গ্রেপ্তারের সংখ্যা 6264। ঢাকা শহরের ছাত্রদের ঘুম হারাম হয়ে যায়। সাদা পোশাকে ডিবি হারুনের সন্ত্রাসীরা হাসপাতাল থেকে ছাত্র নেতাদের তুলে নিয়ে যায়। 27 জুলাই মোট 11 দিনে টোটাল গ্রেফতার হয় 9121 জন। পাশাপাশি সমন্বয়কদের ডিবি হারুন তার কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালাতে থাকে। 28 জুলাই মোবাইল ইন্টারনেট 10 দিন পর চালু করা হয়। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ডিবি হেফাজতে নেয় ডিবি হারুন। ডিবি হারুন জোর করে ছাত্র সমন্বয়কদের গান পয়েন্টে রেখে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি প্রদান করায়। আন্দোলনের অন্যতম 3 সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ অজ্ঞাত স্থান থেকে আগের বিবৃতি প্রত্যাহার ও 9 দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় 16 বছরের কিশোরকে আসামি দেখিয়ে গ্রেফতার করা হয়। সদ্য এসএসসি পাশ করা কিশোরকে কোমরে দড়ি বেঁধে আদালত থেকে রিমান্ডে প্রেরণ করা হয়। 29 জুলাই ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ ভূমিকা পালন করার জন্য খুনি হাসিনার নেতৃত্বে 14 দলের মিটিংয়ে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে খুন সহ অন্যান্য মামলা দিয়ে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গণহত্যাকারী 14 দল। ডিবি হারুন কর্তৃক জোর করে বিবৃতি আদায়ের ঘটনায় ছাত্ররা আবারও বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। চট্টগ্রাম, কুমিল্লা, জবি ও রাবিতে পুলিশ ছাত্রদের উপর হামলা করে। অনেক ক্যাম্পাসে ছাত্রদের সাথে শিক্ষকরাও আন্দোলনে শরিক হয়। 30 জুলাই ছাত্র হত্যার বিচার চেয়ে চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে আন্দোলন করে ছাত্র এবং শিক্ষকরা। ফেসবুকের প্রোফাইলে লাল রঙের ফ্রেমে রাঙায় সারা দেশের মানুষ। তবে গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীরা কালো ফ্রেমে বন্দী করে তাদের প্রোফাইলকে। তবে সেটার পরিমাণ ছিল নিতান্তই নগণ্য। পাশাপাশি নাটক ও সিনেমার সাথে সংশ্লিষ্ট মানুষরাও খুনি হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। 31 জুলাই ছাত্ররা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেন। 9 দফার সপক্ষে জনমত গঠন করতে শুরু করে ছাত্ররা। সাবেক ছাত্রলীগ নেতার তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাবির শিক্ষকরা সমন্বয়কদের ছাড়াতে ডিবি অফিসে গেলে পুলিশ তাদেরকে হেনস্থা করে। এমনকি তাদের পরিবারের সাথেও তাদেরকে দেখা করার কোনো সুযোগই দেওয়া হয়নি। 1 আগস্ট বা 1 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা পালন করার কারণে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। পাশাপাশি 6 সমন্বয়ককে ছেড়ে দেয় ডিবি। 2 আগস্ট রাজধানী সহ বিভিন্ন স্থানে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ হয় এবং এ সংঘর্ষে 3 জন শাহাদাত বরণ করেন। পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ইতোমধ্যে গ্রেপ্তার হয় প্রায় 15,000 মানুষ। 9 দফা দাবি না মেনে গণগ্রেপ্তার ও গণহত্যা চালু রাখার প্রতিবাদে শহীদ মিনারে বিশাল কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্র জনতা। সেই বিক্ষোভ সমাবেশে কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে 9 দফা দাবিকে নামিয়ে 1 দফা দাবি অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা করা হয়। সবার মুখে মুখে তখন একটি স্লোগান, দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। 3 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার অফিসে নিয়ে একটি মিটিং করেন। মিটিং শেষে তিনি জানান সেনাবাহিনী আর গুলি করতে প্রস্তুত নয়। শেখ হাসিনা ছাত্রদেরকে আলোচনা করার প্রস্তাব দেয়। প্রয়োজনে তিনি কয়েকজন মন্ত্রীদেরকে পদত্যাগের ঘোষণা দেন। তবে ছাত্র জনতা তার এই প্রস্তাবকে নাকচ করে দেয়। আবারও সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। আবু সাইদের খুনি 2 পুলিশ সদস্যকে বরখাস্ত এবং গ্রেফতার করে পুলিশ। ছাত্র জনতাকে রাস্তায় নামলেই কঠোরভাবে প্রতিহত করতে ঘোষণা দেয় শেখ হাসিনা। 4 আগস্ট রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এদিন পুলিশের সাথে আওয়ামী সন্ত্রাসীরা ছাত্রদের গুলি করে। তবে হাজার হাজার শিক্ষার্থীরা ইটপাটকেল দিয়ে আওয়ামী সন্ত্রাসী এবং হানাদার পুলিশ বিজেপিকে প্রতিহত করে। কয়েকটি স্থানে সেনাবাহিনী ছাত্রদের পক্ষ নেয়। এদিন সারা দেশে মোট 130 জন ছাত্রকে হত্যা করা হয়। এর মধ্যে ছাত্রলীগ, পুলিশ ও যুবলীগেরও কিছু সদস্য রয়েছে। লক্ষ লক্ষ ছাত্র জনতা এদিন পুলিশ এবং আওয়ামী দোসরদের ভালোভাবেই উত্তম মাধ্যম দেয়। এদিনই 6 আগস্টের বদলে 5 আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হয়। মোটামুটি এদিন আওয়ামী লীগ অনেকটা শিওর হয়ে গেছিল যে তাদের বিদায় ঘণ্টা প্রায় বেজে গেছে। অনেক
এমপি মন্ত্রী এদিন দেশ ছেড়ে পালিয়ে যায়। অনেক আওয়ামী সন্ত্রাসীদের বাড়ি এবং অফিসে আগুন দেয় ছাত্র জনতা। এরপরই আসে ঐতিহাসিক সেই 5ই আগস্ট। এদিন মূলত ছিল লং মার্চ টু ঢাকা কর্মসূচি। সকাল থেকেই এদিন ব্যাপক মারমুখী অবস্থান নেয় পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী। ঢাকার শহরে খণ্ড খণ্ড যুদ্ধ শুরু হয় ছাত্র জনতার সাথে। আবারও সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। খুনি হাসিনার এদিনের প্ল্যান ছিল যে সেনাবাহিনীকে ব্যবহার করে ছাত্র জনতার উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। এদিন 11:30 কি 12টা পর্যন্ত সারা ঢাকা শহরে মোটামুটি একটা থমথমে পরিবেশ বিরাজমান ছিল। তবে বেলা 12টার পর থেকেই সারা ঢাকা শহর জুড়ে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। সকলেই সেদিন গণভবন ঘেরাও করে ফেলে। সেনাবাহিনী গুলি চালাতে অপারগতা স্বীকার করে এবং খুনি হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য 45 মিনিট সময় বেঁধে দেয়। শেখ হাসিনা দুপুর 1টায় বঙ্গভবনে এসে পদত্যাগ করে। এরপরে সেনাবাহিনী হেলিকপ্টার যোগে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে দেশ ছেড়ে ভারতে পাঠিয়ে দেয়। পুলিশ কর্মকর্তারা এই খবর না জানিয়েই ছাত্র জনতার সাথে যুদ্ধ চালিয়ে যায়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 2টায় ভাষণ দেবে বলে ঘোষণা দেয়। 1:30-এর পর শাহবাগে পুলিশ ও সেনাবাহিনী রাস্তা ছেড়ে দেয়। 2টা বাজার কিছু আগে মানুষ জানতে পারে শেখ হাসিনা পালিয়ে গেছে। সারা দেশের বিশেষ করে ঢাকার মানুষ সকলেই রাস্তায় নেমে এ আনন্দ উদযাপন করে। অলিগলিতে মিষ্টি বিতরণ, ঈদ মোবারক বলে কোলাকুলি করতে থাকে একে অপরের সাথে। রাস্তায় রাস্তায় মানুষ সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করে। এদিন বিকাল 4টায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগ ও ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ঘোষণা দেয়। আর এরই মধ্য দিয়ে ঘটে 16.5 বছরের স্বৈরাচারী শাসনের অবসান। বাংলার মানুষ যেন তাদের জীবন ফিরে পেল। সারা দেশে চলে আওয়ামী লীগদের উৎখাত। শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি এবং ভাস্কর্যে ব্যাপক ভাঙচুর। আওয়ামী স্বৈরাচারীদের ঘরছাড়া করে এবং বাড়িঘরে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে এবং অনেককেই ছাত্র জনতা এবং সাধারণ মানুষ পিটিয়ে হত্যা করে। 16 বছরে তিলে তিলে গড়ে তোলা স্বৈরাচারী সাম্রাজ্য যেন ভেঙে যায় কয়েক মুহূর্তেই। সবকিছুই যেন পরিণত হয় এক ধ্বংসস্তূপে। সাধারণ মানুষ যেন ফিরে পায় তাদের বাক স্বাধীনতা, তাদের অধিকার। এরপরেই স্বাধীনতা পরবর্তী নতুন বাংলাদেশের হাল ধরে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তবে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার 1 বছর পূর্ণ হওয়ার পরেও এখনো কমেনি অন্যায়, দুর্নীতি আর চাঁদাবাজি। আবারও যেন কোনো স্বৈরাচারী প্রেতাত্মা এই বাংলাদেশের ঘাড়ে ভর করতে না পারে, এ বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। কোনোভাবেই যেন স্বৈরাচারের পুনর্বাসন এই বাংলায় আর না হতে পারে। আমাদের সকলকেই যার যার নিজের নিজের স্থান থেকে সতর্ক হতে হবে। কোনো প্রকার অন্যায়, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সবাইকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার 1 বছর পূর্তির অভিনন্দন জানাচ্ছি এবং এরই মধ্য দিয়ে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। দেখা হয়ে যাবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন